বারাসাত মেডিকেলে চোখ চুরির অভিযোগ মৃতের, সেই চোখ চুরির তদুটবার তদন্তে উঠে এলো আসলে চোর ইঁদুর বা ছুঁচো। বারাসাত মেডিকেল মঙ্গলবার এই সরকারি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহের একটি চোখ চুরির অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখতে ফের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের কিছুটা অংশ খুবলেছে। ফরেন্সিক রিপোর্টেও একই কথা বলা হয়েছে। বারাসাত মেডিকেলের ২ নম্বর গেটের কাছে এখন মর্গ। এই জায়গায় অনেক দিন ধরেই ইঁদুর ছুঁচোর উৎপাত। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আগেই মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এর নিচের তলায় মর্গ স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মর্গ সরানোর কাজের গতি বাড়ানো হয়েছে। আমাদের যে পুলিশ মর্গ, ওটা তো ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গ ছিল, সেটাতেই আমরা আমাদের ফাংশনিং চালাচ্ছিলাম। আমাদের নতুন একাডেমিক বিল্ডিং, যেটা আমাদের নতুন মেডিকেল কলেজের বিল্ডিং, সেখানে অলরেডি আমাদের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারে মর্গ আছে এবং সেটাই এস্টাবলিশ হচ্ছে আস্তে আস্তে। আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে বডি হোল্ডিং যে চিলারগুলো, যেখানে বডি রাখা হয়, সেই বডি হোল্ডিং চিলারগুলো, বডিগুলো আমরা এখানে আমাদের বডি হোল্ডিং চিলারে রেখে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু মর্গের যে ব্যবচ্ছেদ বা যে প্রক্রিয়াগুলো, পোস্টমর্টেম প্রসিডিওরটা এখনো ওই বিল্ডিং পুরনো বিয়েতেই হবে, সেটাও আমরা খুব শীঘ্রই এই নতুন বিল্ডিংয়ে নিয়ে চলে আসবো। বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষ সোমবার একটি গাড়ি তাকে ধাক্কা মারে। বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয়। ময়নাতদন্তের পরে দেহ রাখা ছিল হাসপাতালের মর্গে। পরিবারের দাবি, তাঁরা হাসপাতালের মর্গে গিয়ে দেখেন প্রীতমের বাঁ চোখ নেই। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। বলছে কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা, বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। এ নিয়ে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। সেই সময়ে বনগা থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান, নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের। স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির ৩ সদস্যের উপস্থিতিতে বুধবার বারাসাত মেডিকেলে ফের ময়নাতদন্ত হয়। সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের একাংশ খুবলেছে। প্রাণীর দাঁতের আঘাতের চিহ্ন মিলেছে। ফরেন্সিক তদন্তেও এই একই রিপোর্ট। নিউজ 18 বাংলা। আরামবাগে সদ্যজাতর মৃত্যু, আর তার দেহ তুলে দেওয়া হয় আরেক পরিবারের হাতে। আর এই রকম অভিযোগে চাঞ্চল্য ছড়ায়, বিক্ষোভ দেখানো হয় পরিবারের পক্ষ থেকে। হুগলির তারকেশ্বরের জসমিনা বেগম, অন্তঃসত্ত্বা জসমিনা সোমবার আরামবাগ মেডিকেলে ভর্তি হন। সেদিনই তার ছেলে হয়। পরিবারের দাবি, হাসপাতালের তরফে জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে, কিন্তু দেহ তাঁদের হাতে দেওয়া হয়নি, তুলে দেওয়া হয় অন্য এক পরিবারের হাতে। ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে, নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে। এখানে এত স্টাফ থাকতে, এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে, একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয়? অভিযোগ, শিশু চুরি করা হয়েছে। এড়িয়ে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় সদ্যজাতর পরিবার। আরামবাগ থানায় অভিযোগ জানায়। ডাক্তারবাবু আমাদেরকে জানালো যে তোমার বাচ্চা এরকম ব্যাপার হয়, মৃত্যু হয়ে গেছে, আমরা অন্য লোকের হাতে তুলে দিয়েছিলাম। আমরা জানি না, মাথার ঠিক ছিল না, তুমি কেমন ডাক্তার? আমি যদি বলি যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো, কি পাচার করেছো, কি বিক্রি করেছো, তুমি শুনবে? কারণ বলছে আমার মাথার ঠিক ছিল না, আমরা দিয়ে দিয়েছি। জসমিনার পরিবারের দাবি, জন্মের পরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাঁরা শিশুটিকে দেখেও আসেন। পরিবারের দাবি, বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় সদ্যজাতর মৃত্যু হয়েছে। জসমিনার ছেলের সঙ্গে একই ইউনিটে ভর্তি ছিল আরামবাগের শাহ পরিবারের আরেক শিশু। পরিবারের দাবি, তাঁদের শিশুর দেহ শাহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মচারীরা জানায় যে আপনাদের বাচ্চা তো মারা গেছিল, আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তখন আমাদের বাড়ির লোক বলেছে, আমরা তো এখানে একাই, আমি এখানে আছি পেশেন্টের কাছে, তো কার হাতে তুলে দিয়েছেন? আমাদের হাতে তো কেউ তুলে দেননি। কর্মচারীরা বা ডাক্তার সিস্টাররা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে। ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে, নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা ডাক্তারের কাছে জানতে এসেছি বাচ্চাটাকে কি করে তুলে দেওয়া হলো, এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে। এখানে এত স্টাফ থাকতে, এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে, একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয়? এদিকে চাঞ্চল্যকর দাবি শাহ পরিবারেরও। তাঁদের বক্তব্য,
মঙ্গলবার হাসপাতালের তরফে ফোন করা হয়, তাদের জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে। দেহ নিয়ে তারা শেষকৃত্য করেন। বুধবার রাতে হাসপাতাল থেকে ফের ফোন করা হয়, বলা হয় তাদের শিশু জীবিত রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে। বাচ্চাটা ওরা ভুল বোঝাবুঝি, ডাক্তাররা তো দিয়ে দিয়েছে, বাচ্চা তো মরা বাচ্চা দিয়েছিল, এই বাচ্চা তো আমাদের। তাহলে ওইটা কেন ব্যান্ডেজ করে ওরা ভুল বসত ডাক্তারবাবুরা করেছে বলছে। সেটা কি করলেন? আমরা খবর দিয়ে দিয়েছি, আমরা বুঝবো কি করে তখন? আমরা তো মরা বাচ্চা দিয়েছে, আমরা জানবো। ডাক্তারবাবুরা তো আবার আমাদেরকে ফোন করে ফের ডেকেছে যে এরকম ভাবে সে নেই। ডাক্তারবাবুরা জেনে বুঝে ভুল সংশোধন করার জন্যই তো ডেকেছে আবার। সদ্যজাত শিশুর মৃত্যু, কিন্তু কোন পরিবারের শিশুর মৃত্যু হলো এ নিয়ে ধোঁয়াশা। জাসমিনার পরিবারের দাবি তাদের সন্তান জীবিত রয়েছে। অভিযোগ সদ্যজাতকে চুরি করা হয়েছে। এ নিয়ে তদন্তের দাবি তুলে বৃহস্পতিবার তারা হাসপাতালে বিক্ষোভ দেখান। কিছু তো একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে, সেটা আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে। চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয়। আর এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা ইনভেস্টিগেশন করেছি। এই এনকোয়ারি 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী। সেই অনুযায়ী আমি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠাবো। কারণ এগুলো আমাদের একটু সাবধান হতে হবে। হুগলি থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। ফের এসআইআর আতঙ্কে মৃত্যু, এমনই অভিযোগ মেদিনীপুর শহরে। 67 বছরের বৃদ্ধের মৃত্যু এসআইআর আতঙ্কে বলে দাবি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে 1995 থেকে ভোটার হলেও নাম বাদের অভিযোগ। পরিবারের অভিযোগে আতঙ্কে মৃত্যু বৃদ্ধের। টেনশনে ছিল এসআইআর জন্য। 2002 নাম ছিল না। কি বলছো, কি বলতো বাবা? নাম নেই, থাকবে না। এই নিয়ে চিন্তায় ছিল। তারপর হঠাৎ করে কি হলো? গতকাল স্ট্রোক হয়ে গেল। তো আপনারা খুবই তখন তো ভেঙে পড়েছেন। ডানকুনিতে মৃতের নাম ভাড়িয়ে এসআইআর ফর্মে নাম তুলল এক বিদেশি। আর এই নিয়েই চাঞ্চল্য। বিদেশিকে গ্রেফতার করা হলো, বাংলাদেশিকে গ্রেফতার করা হলো। এছাড়াও এসআইআর নিয়ে আরো নানা সমস্যা। হুগলির ডানকুনির 20 নম্বর ওয়ার্ড। এখানে থাকতেন মহসিন খান। 2015 সালে তার মৃত্যু হয়। অভিযোগ মহসিনের নাম এবং তার বাবার নাম ভাড়িয়ে নতুন ভোটার কার্ড তৈরি করা হয়। টাকা দিয়ে এই কাজ করেন মৃতের প্রতিবেশী নাদিম সর্দার, যিনি বাংলাদেশি। মহসিনের নামে আসা এসআইআর ফর্ম ফিল আপ করেও তিনি জমা দেন বলে অভিযোগ। আমার ভাইয়ের আধার কার্ড, আমার ভাইয়ের ভোটার কার্ড একটা মিসইউজ হয়েছে। আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে। সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে। ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট, সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। যে করেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি বাংলাদেশ, এখানে ভাড়া থাকে। আমি চাইছি আমার এটা মানে সঠিক বিচার হোক। কে ফিল আপ করে দিয়েছে তোমার? এটা আমি নিজে করেছি। ফর্মটা বিএলও অফিসের কাছ থেকে আমি নিয়েছি। দেশ কোথায়? দেশ আগে বাংলাদেশ ছিল, আমি অনেক আগে এখানে চলে আসি। এটা যখন আমি প্রথম এই কাগজটা করেছি তখন যে একজন যে বললাম তো যে একদম করে দিয়েছে, এটা 4000 টাকা দিয়েছে। সংশ্লিষ্ট বিএলওর দাবি এসআইআর ফর্ম জমা দেওয়ার পরে নথি যাচাই করতে গিয়ে এই কারচুপি ধরা পড়ে। এরপরে ডানকুনি থানার পুলিশ বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে। আলিপুরদুয়ারের কুমারগ্রাম। এখানকার বাসিন্দা বছর 55 জীবন দাস। তাঁর দাবি তিনি এসআইআর ফর্ম পাননি। খোঁজ নিয়ে জানতে পারেন 2025 সালের ভোটার তালিকায় তার নাম বাদ, লেখা ডিলিটেড। আমি যখন আমার এসআইআর ফর্ম আসছে না, আমার বাড়ির বাবার আসছে, আমার মৃত মা 2 বছর যাবৎ মালও আসছে। পরে আমি 2002-এর লিস্ট বাই করলাম, আমার নাম আছে। 2025-এর লিস্ট বাই করে দেখি, তখন আমি বুঝতে পারি আমার ডিলিট করা আছে। হ্যাঁ, বিএলওকে বলছি, বিএলও পরে বলছে যে 6 তারিখে ফর্ম আসবে, এই ফর্মে আবার করতে হবে। তো আপনি এমনি সরকারি সুযোগ সুবিধা এখন পাচ্ছেন? সরকারি সুবিধা তো আমার রেশন ঢুকছে, 19 তারিখে আমার কৃষক নিধি ঢুকছে। আমরা ওদের নামটা তোলার জন্য আমাদের অপশন আছে, আমরা নতুন করে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। যেহেতু এবার মানে নতুন বিএলও, আগে অন্য কেউ কোথায় আমার যে এক্সিকিউটিভ আছে অঞ্চলে, ওনার সঙ্গে কথা হয়েছে, জীবনদার সঙ্গেও ওনার নীতিদার কথা হয়ে গেছে। জলপাইগুড়ি ধূপগুড়ির কর্ণবালা অধিকারী। বছর 70-এর বৃদ্ধার নাম রয়েছে 2002 সালের ভোটার তালিকায়।
2002 সালে নাম রয়েছে, কর্ণবালা অধিকারী বেঁচেও রয়েছেন, অথচ তার নাম 2025 সালের ভোটার তালিকায় নেই বলে দাবি। এসআইআর এর ফর্ম আসছে না, আসে নাই। 2002 সালের লিস্টে নাম আছে? হ্যাঁ আছে তো। জন্মভিটা কি এখানেই? হ্যাঁ জন্মভিটাতে। ভাই বাবারে ব্যাপার না, নাম না হলে ভোটটা না হলে কেমন হবে? আমি সরকারি কর্মচারী, রিটায়ার্ডের পরেও ভোট দিয়ে আসছি। 2002 সালে আমার কোনো নাম নেই, কারণ আমার 1995 সালেও আমার নাম আছে, 2025-এও নাম আছে, আমার 95 নাম রয়েছে, শুধু 2002 নাম নেই। চিন্তাটা আছে, যেহেতু 2002 তালিকায় নাম নাই, তার জন্য তো চিন্তা কাজ করতেছি। এখানে আমার 852 ভোটার আছে, তার মধ্যে বেশ কিছু আমার এরকম নট ফাউন্ড এসছে। তার 2002-এ নিজের সেলফ আছে, তার কোনো প্যারেন্টের সঙ্গে লিঙ্ক না হলেও হবে, তথাপি অনলাইনে আমার এটা সাবমিট হচ্ছে না। 1995 সাল থেকে ভোট দিয়ে আসছি, 1924 সালে, এই 2024-এও ভোট নিয়েছি আমি এখন, তারপরেও আমার এই কার্ড জমা হচ্ছে না, ফর্ম। আর 2002 লিস্টে নাম আছে না। আমার দাদু তার আমল থেকে বাস করে আমাদের। নিউজ 18 বাংলা। এসআইআর এর চাপে ফের অসুস্থ আরো এক বিএলও বাঁকুড়ার বড়জোড়ায়। এরকমটাই অভিযোগ যে এসআইআর এর চাপে নাকি অসুস্থ হয়ে পড়েছেন, এসআইআর এ কাজের চাপে। এসআইআর এ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনে কাজের চাপে বড়জোড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লেন। ডেটা এন্ট্রির সময় অসুস্থ হয়ে পড়লেন, কাজের চাপে হার্ট অ্যাটাকের অভিযোগ। গতকাল অস্ত্রোপচারের পর কিছুটা স্থিতিশীল বিএলওর শারীরিক অবস্থা। বিএলওর চাপটা খুব বেশি পরিমাণে ছিল, তার শারীরিক অসুবিধা হচ্ছিল, তার রাত জাগা এবং স্কুল যাওয়া, ফরম আদায় করা বা বিলি করা এসব কাজ করতো, তার খুব চাপ হয়ে গেছিল। তারপরে তাকে অপারেশন করা হয় হার্টের অবস্থা। নির্বাচন কমিশন যে একটা 6 মাসের কাজটাকে 1 মাসে সম্পূর্ণ করতে চাইছেন, এর ফলে মাস্টারমশাইদের উপর অতিরিক্ত চাপ। তারা দিন রাত এক করে এনুমারেশন ফর্ম বিলি করেছেন, সেই ফর্ম বিএলওরা নিজের হাতে পূরণ করেছেন এবং সেটা রাত জেগে ডিজিটাইজ করেছেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এইভাবেই হয়তো কমল কুমার বিশ্বাসের মতো সবাই হার্ট অ্যাটাক করবেন। জোড়া ফলায় আরও স্বচ্ছতার পথে এসএসসি। হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে ওএমআর প্রকাশ এবং অযোগ্যদের তালিকা প্রকাশ। সুপ্রিম কোর্টের নির্দেশ, 9, 10 এবং 11, 12-এর নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। পরীক্ষাও হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের চাপে আরও স্বচ্ছতার পথে হচ্ছে এবারের নিয়োগ। এর জন্য জোড়া ফলা। ওএমআর প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের, অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসির। আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা, এই যে প্রসেস, নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে, সেটাকে নিশ্চিতীকরণ করা। পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি বার করে দেবে। হাইকোর্টের নির্দেশ মতো 9, 10 এবং 11, 12-এর অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে এসএসসি। অযোগ্য শিক্ষকদের এই তালিকায় 1806 জনের নাম। আগে নাম এবং রোল নাম্বার প্রকাশ করেছিল এসএসসি, এবার নাম এবং রোল নাম্বার ছাড়াও দেওয়া হয়েছে বিষয়, জন্ম তারিখ এবং বাবার নাম। অভিযোগ, 2016 সালের প্যানেলে কেউ র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, কেউ আবার ফাঁকা ওএমআর শিট জমা দিয়েও চাকরি পেয়েছেন। এইসব অযোগ্যদের একাংশ এবার ফের পরীক্ষায় বসেছেন বলে অভিযোগ। এ নিয়ে মামলা হয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, নবম, দশম এবং একাদশ, দ্বাদশের সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে। 10 ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তুলতে হবে এসএসসিকে। এছাড়াও 2016 সালের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকাও ওয়েবসাইটে প্রকাশ করবে কমিশন। 2018 সালের 27শে নভেম্বর নবম দশমের শিক্ষক পদে নিয়োগের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়। 2019 সালের 13ই মার্চ একাদশ, দ্বাদশে শিক্ষক পদে নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হয়। এই দুই মেয়াদ উত্তীর্ণর তালিকায় নাম রয়েছে এমন কেউ 2025 সালের চাকরি পরীক্ষায় বসলে তাদের ভবিষ্যৎ হাইকোর্টের মামলার উপর নির্ভর করবে।
নিউজ 18 বাংলা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বললেন স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে বদ্ধপরিকর রাজ্য। পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। তিনি বললেন রাজ্যের কোনো নিয়োগই দুর্নীতিমুক্ত নয়। বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে নিয়োগটা করতে না পারে। আমাদের কাজে নিয়োগ দেওয়া, যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তরপত্রের সঙ্গে, যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে চ্যালেঞ্জ করুন, এবং যারা সমস্ত কাদের ইন্টারভিউতে ডাকা হবে তারও পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে। বিরোধীদের কাজ করবে। এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলা। বিরোধী একটা লক্ষ্য থাকতে পারে আমাদের ক্ষমতাচ্যুত করা, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়োগ যে স্বচ্ছতার সঙ্গে সরকার দিতে চাইছে, এসএসসি দিতে চাইছে, সেটাকে আমরা এনশিওর করব। এই সরকার জবে থেকে ক্ষমতায় এসেছে এমন একটিও রিক্রুটমেন্ট হয়নি যে রিক্রুটমেন্ট গুলো পয়সা ছাড়া বা দুর্নীতি ছাড়া হয়েছে। এই যে এসএসসির কথা বলছেন, আরো কত চাকরি দেখুন, প্রাইমারিতে এরপরে কি হবে, কোথায় কি হবে, আমরা তো ভয়ে আছি। তৃণমূল চুরি করেছে, কিন্তু এর ফলে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্রাত্য বসুর প্রথম যে রিক্রুটমেন্ট হয়েছিল না, সেই রিক্রুটমেন্টটা যদি ফাইল খোলে কোর্ট, ব্রাত্য বসুও জেলের ভেতরে থাকবে, চিন্তা নেই। আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা ওএমআর সিট দেখা যাচ্ছে, ব্রাত্য বসু কাঁদে ফাঁকা ওএমআর সিটের ফাঁদে। এই নাটকটা লিখতে বলুন। পুরসভা এলাকায় বাড়ি, কিন্তু প্রবল জলকষ্ট। উত্তর হাওড়ায় সেই জলকষ্ট মিটতে চলেছে 280 কোটি টাকার প্রকল্পে। বাড়ি বাড়ি জল দেয় পুরসভা, কিন্তু উত্তর হাওড়ায় অন্য ছবি। দীর্ঘদিনের জল কষ্ট। অভিযোগ, কোনোদিন কল থেকে জল পড়ে, কোনোদিন পড়ে না। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেন স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী। নতুন জল প্রকল্পের জন্য 280 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। কাজও শুরু করে কেএমডিএ। উত্তর হাওড়ার গোলাবাড়ি থেকে তোলা হবে গঙ্গার জল, পাইপে করে সেই জল পৌঁছবে সত্যবালা এলাকায়। সেখানেই প্রতিদিন 5,67,00,000 লিটার জল পরিশ্রুত করা হবে, তারপর বাড়ি বাড়ি যাবে। আগামী মার্চের মধ্যেই কাজ শেষের টার্গেট। ইতিমধ্যেই গোলাবাড়ি থেকে 15 কিলোমিটার জলের পাইপ বসানো হয়ে গিয়েছে। উত্তর হাওড়ায় যে আমরা পানীয় জল পেতে খুব কষ্ট হয়, আমাদের খারাপ জল আসে। প্রায় 7 কিলোমিটার দূর থেকে পদ্মপুকুর থেকে জল আসে, জল খারাপ আসে, জলে প্রেসার নেই। এখানে বহুতল বাড়ি হয়েছে। এই গঙ্গা থেকে জল উঠবে, এখান থেকে রিসোর্স হবে, সত্যবেলা থেকে পিউরিফাইং হবে। উত্তর হাওড়ায় আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা নিজেরা তৈরি করলাম, আমাদের জল আমরা খাবো। হাওড়া পুরসভায় 50টি ওয়ার্ড, এর মধ্যে উত্তর হাওড়ায় 14টি। স্থানীয়দের আশা, নতুন জল প্রকল্প চালু হয়ে গেলে আর হাওড়া পুরসভার জলের জন্য অপেক্ষা করতে হবে না। দিনে খাবার জল মিলবে 3 বার। জল প্রকল্প সুবিধা অনেকটা ভালো হবে। আমাদের বাইরেতে জল আসতো, এখন আমাদের এখান থেকে সব তুলে নিজস্ব সব করেছে। আগে জল যদি একদিন আসতো, 3 দিন আসতো না, এখন এটা করা মানে সবসময় জল থাকবে। সুবিধা তো অনেকই হবে। আগে যেটা আমাদের অসুবিধে ছিল, 4 দিন 5 দিন 7 দিন করে আমরা জল পেতাম না, বাইরে থেকে আমাদের জল কিনা হতো, এবং বিধায়ক বা আমাদের এখানে স্থানীয় যে কাউন্সিলর আছে উনি জল আমাদের এনে ব্যবহার করতে দিত। পানীয় জল পরিষেবায় স্বনির্ভর হচ্ছে উত্তর হাওড়ার মানুষজন। বাড়ি বাড়ি পৌঁছে যাবে জল, আর আগামী গরমকালে এই পরিষেবা পেতে চলছে সাধারণ মানুষ, যা দুঃস্বপ্ন থেকে স্বপ্নে সফল করলো উত্তর হাওড়ার বিধায়ক। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।